স্বাভাবিকভাবেই দেখো মানুষের কাছে কিন্তু এমন একটা যে একটা জানার মানুষের ইচ্ছে থাকে যে তাহলে এই যে নির্বাচন, তাহলে আমি কোন দফাতে ভোট দিচ্ছি, একটু যদি একটু লিস্টটা দেখে যদি বলা সম্ভব হয় যে কোন দফাতে কোথায় ভোট রয়েছে, মূলত একটু যে জায়গাগুলো নিয়ে বেশি আলোচনা হয় সেই আলোচিত জায়গাগুলো যদি একটু বলো। একেবারেই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে আলাদা করে রাখা হয়েছে এবং তার পাশাপাশি এটাও বলে রাখি যে মূলত আমরা যেটা নিয়ে এই চর্চা করছিলাম, সুজয়দা থেকে শুরু করে সবাই দীর্ঘদিন ধরে একটা জল্পনা ছিল যে কদফা যেরকম পলিটিক্যাল পার্টিগুলোও যেরকম বলেছিল, তো সেই অনুযায়ী কিন্তু দু দফায় ভোট রয়েছে। এবার বলি যে কোন কোন জায়গায় কবে কবে ভোট রয়েছে, অর্থাৎ দুটো দফাকে, দুটো ফেজকে আলাদা করা হয়েছে। একেবারে উত্তরবঙ্গ আলাদা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আলাদা। প্রথম দফায় রয়েছে 152টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেই 152টি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এবং দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিলে 142টি কেন্দ্রতে ভোট হবে। এবং মূলত কোন কোন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন কোন বিধানসভায় কবে কবে ভোট, মূলত যা ঠিক করা হয়েছে, একেবারে প্রথমত যে লিস্ট অফ 152 একটা দেওয়া হয়েছে প্রথম যে ফেজ, সেই ফেজে অবশ্যই কিন্তু একেবারে প্রথম থেকে, অর্থাৎ বলা যায় যে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, তার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এবং তার পাশাপাশি কিন্তু সেখানে ঢোকানো হয়েছে অবশ্যই মেদিনীপুরকে, এবং তার পাশাপাশি কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোও কিন্তু প্রথম যে দফার ভোট, সেই প্রথম দফার ভোটে রয়েছে। এবং তার পাশাপাশি 29 তারিখ অর্থাৎ 29শে এপ্রিল যে ভোট গ্রহণ রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই একেবারে কলকাতা, 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এবং তার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান। এবং প্রথমে যেরকম বর্ধমান আমরা বললাম যে একেবারে পশ্চিম বর্ধমান, সেটাকে প্রথম দফায়, এবং দ্বিতীয় দফায় কিন্তু পূর্ব বর্ধমান, শহর কলকাতা, এবং তার পাশাপাশি হাওড়া, হুগলি, এবং একেবারে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এবং অবশ্যই নদিয়া রয়েছে দ্বিতীয় দফায়, কিন্তু কলকাতার সঙ্গে নদিয়া রয়েছে। অর্থাৎ এইভাবেই কিন্তু পুরো ভোট গ্রহণটাকে ভাঙা হয়েছে এবং এইভাবে ভেঙেই এই মুহূর্তে করা হয়েছে। মূলত যেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় চর্চা হচ্ছে, সেটা হলো যে অবশ্যই যে দু দফায় কেন ভোট করা হলো, আর দু দফায় করার পাশাপাশি একটা সবথেকে বড় নজির কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শেষ দু দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল 1977-এ, অর্থাৎ 1977-এ শেষবার পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হয়েছিল। তারপর আমরা জানি যে 2001 সাল পর্যন্ত এক দফায় ভোট হয়, এবং 2006 সাল থেকে ভোট যে বেশি দফায় হবে সেই প্রথাটি শুরু হয়েছিল। অর্থাৎ 2006 সাল থেকে 5 দফায় ভোট হয়েছিল 2006 সালে, এবং ঠিক তারপর থেকে এই দফাগুলো বাড়তে শুরু করে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই মুহূর্তে আমাদের দর্শকদের জন্য দিই, যে 2000 যখন 1977 অর্থাৎ 1977-এ যখন দু দফায় ভোট হয়, সেই সময় সরকার চেঞ্জ হয়। অর্থাৎ সেই সময় প্রথমবার বামফ্রন্ট সরকার জ্যোতি বসুর হাত ধরে চেঞ্জ হয়েছিল, অর্থাৎ প্রথম এসছিল তারা ক্ষমতায় বামফ্রন্ট, এবং তারপর তো 34 বছরের যে শাসন। একটা কথা কিন্তু অনির্বাণ তুমি বললে, আমি এই জায়গা থেকে একটু সুজয়ের কাছে আসবো। সুজয়, তুমি যেহেতু বিজেপি পিট করো, বিজেপির সমস্ত খবর তুমি পৌঁছে দাও, বিজেপি কিন্তু এবারে ভীষণভাবে আশা করছে যে এবার একটা পরিবর্তন আসবে। তাহলে কি এই যে দু দফার নির্বাচন তাদের জন্য কি লাক ফ্যাক্টর হয়ে আসতে চলেছে? দেখো, প্রথম থেকে বিজেপি যেটা চেয়েছিল যে এই যে দফাটা 8 দফা 7 দফা সেটা কমিয়ে তারা এক দফায় বা দু দফায় চেয়েছিল, এবং তারা যেটা চেয়েছিল দেখো সেটাই কিন্তু হলো। এবং যেহেতু দু দফায় নির্বাচন হবে, সেহেতু এটা বলা যায় যে শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে, মানে শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপটা অনেকটা বাড়লো এবং বিজেপির কাছে, কারণ দেখো 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছে
সেখানে কি এই যে 8 দফায় নির্বাচন, সেখানে পলিটিক্যালি ভাবে বিজেপি কিন্তু অনেকটা লুজ করেছে, মানে গেন করেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বিজেপি যে প্ল্যান করেছিল, যে রুটম্যাপ তৈরি করেছিল, দেখো সেই রুটম্যাপেই কিন্তু নির্বাচন হতে চলেছে বলে জানা যাচ্ছে। এবং পলিটিক্যালি তুমি যে কথাটা বললে যে লাক ফ্যাক্টর, হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে সল্টলেকের একটি নামী 5 তারা হোটেলে আজকে একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতা বলা যেতে পারে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ভূপেন্দ্র কুমার যাদব, বিপ্লব কুমার দেব, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা কিন্তু একেবারে রুদ্ধদ্বার বৈঠক করলেন, দফায় দফায় বৈঠক করলেন। এবং তোমাকে এটা বলে রাখি, আজকে যে নির্বাচন ঘোষণা হবে সেই আজ কিন্তু বিজেপি অনেক আগেই পেয়েছিল। এবং যেটা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় সমস্ত কাজ করে। এবং বিজেপি প্রথম থেকেই বলেছিল যে 2 দফায় এ রাজ্যে নির্বাচন হবে, সেটা কিন্তু পুরোপুরি খাতায় কলমে সেটা মিলে গেল। এবং পলিটিক্যালি যদি তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে লাক ফ্যাক্টর, হ্যাঁ, বিজেপি যে সাংগঠনিক বৈঠক করলো, সেখানে আমরা যেটা দেখলাম, বৈঠক শেষ করে যখন বেরিয়ে এলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা যেন স্বস্তির নিঃশ্বাস। একদম। অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা তৃণমূলের সরকারের জন্য এটা চাপ বাড়লো নাকি চাপ কমলো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে চাপ তো অবশ্যই একটা, যখন যে কোনো রুলিং পার্টির কাছে 1 দফা ভোট হওয়া এবং তার পাশাপাশি 8 দফায় ভোট হওয়া, এর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। এবং মূলত চাপ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস চাইছিল যে দফা হয়তো বেশি ভাগ করেই ভোট হবে, কারণ যেমনটা আমরা জানি যে যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু বাকি দলগুলো বললেও তৃণমূল দফা নিয়ে কোনো কথা বলেনি বা সেই সময় কোনো আলোচনাও হয়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কিছুটা চাপ তো বাড়বেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মাস্টার স্ট্রোকটা দিয়ে দিল ঠিক ভোট ঘোষণা হওয়ার আগে, এবং তার আগেই যেখানে ডিএ এত বাকি ছিল, সেই বকেয়া ডিএ যে দেওয়া, এবং তার পাশাপাশি একেবারে বলা যায় যে এই ইমাম ভাতা বা এই মোজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, এই যে বাড়ানো, এইটা তার পাশাপাশি কিন্তু যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার, এগুলো তো আগে হয়েই গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখন এটাই দেখার যে পুরো বিষয়টাকে কিভাবে পোর্ট্রে করে দুটো দল, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, তারা এই যে 2 দফায় ভোট কিভাবে অ্যাডভান্টেজ কে নেয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত আমরা দেখি যে তিনি যখন তখন যে কোনো ধরনের চাল দেয়, এবং রাজনৈতিক চাল কিন্তু বেশ বলাই যায় যে মুখ্যমন্ত্রী